আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ডাক এসেছে। নুরুল আলম সিদ্দিকীর পৃষ্ঠাটা সম্পূর্ণ করা হলো না। শান্ত দৃষ্টি ঘুরিয়ে পাশে তাকান। ছেলেটি স্যালুট কার্য শেষ করে বলল, মিটিংয়ের সময় হয়ে এসছে। ঘড়িতে নজর বুলান নুরুল আলম সিদ্দিকী। এতটা সময় হয়ে গেছে। ডায়েরি খুলে বসলে কখন মিনিট পেরিয়ে ঘন্টা চলে যায় টের পান না। দু হাতে জড়বস্তু দুটো হাতে তুলে নিয়ে উঠে দাঁড়ালেন তিনি। মাথা নেড়ে সায় জানাতে ছেলেটি চলে গেল। নুরুল আলম সিদ্দিকী ডায়েরিটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে বড় বড় পা ফেলে হাঁটতে লাগলেন। প্রতিটা কদমে গাম্ভীর্যের ছাপ। একে একে কয়েকটা ঘর পেরিয়ে ঢুকে পড়লেন হলরুমে। দাঁড়িয়ে গেল সকল সেনা। বসলেন চেয়ারে। মিনিট খানেক চুপ রইলেন। নীরবতা ভেঙে গম্ভীর স্বরে বললেন, ফর্মালিটি আজ বাদ রাখলাম, গুরুত্বপূর্ণ এক টপিক নিয়ে কথা বলবো। তবে প্রথমেই শুধাবো, প্রস্তুত তো সব কিছুর জন্য? সমস্বরে আওয়াজ করে উঠল সকল সেনা। নুরুল আলম সিদ্দিকী আরো মিনিট খানেক চুপ রইলেন। হুট করে দাঁড়িয়ে গিয়ে প্রজেক্টর অন করলেন। সবুজে ঘেরা প্রকৃতি, সুউচ্চ পাহাড়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা। একে একে কয়েকটা ছবি দেখিয়ে বললেন, বান্দরবান শহরটা জনবসতি খুবই কম। প্রকৃতি যেন সব মায়া ঢেলে দিয়েছে এই শহরটাকে। প্রকৃতি যেমন রহস্যময়ী, রূপ বদলে কার্পণ্য করে না, এই শহরটাও এমন। পাহাড়ের ভাঁজে ভাঁজে যেন রহস্য মিশে আছে। আমাদের মোটিভ নেই, শুধুমাত্র কিছুটা সন্দেহ, কিছুটা বিশ্বাসের ভিত্তিতে এগিয়ে যাওয়ার পায়তারা করছি। জেনে রাখা ভালো, বান্দরবানের পূর্বে রয়েছে মায়ানমারের চীন প্রদেশ এবং আরাকান প্রদেশের সীমান্ত, এবং কি ভারতীয় আন্তর্জাতিক সীমানাও বান্দরবানের সাথে সংযুক্ত। আপনাদের নিশ্চয়ই ব্যাখ্যা দিতে হবে না সীমান্তে কী কী হতে পারে। মনোযোগ দিয়ে শুনছে সবাই। কথা বলার ভঙ্গিমা এতটা মধুর, সারাদিন শুনলেও যেন বিরক্ত লাগবে না। নুরুল আলম সিদ্দিকী এবারে চেয়ারে বসলেন। তার সামনে রাখা কিছু কাগজ হাতে তুলে নিয়ে বললেন, 4টে টিমে ভাগ হবে এই সিক্রেট অপারেশনটি। এক এক দলের কাজ থাকবে এক এক রকম। সবার সামনে লিস্ট রাখা আছে, দেখে নিন কে কে টিমে আছেন, কোন টিমে কে আছেন, কি কাজ। অতি উৎসাহী হয়ে এক এক সেনা নিজেদের নাম খুঁজতে লাগলো। অফিসার হারুন যখন নিজের নামটা কোথাও খুঁজে পেল না, অসম্ভব রকমের পরিবর্তন ঘটল তার মুখশ্রীতে। দাঁতে দাঁত চেপে নিচের দিকে তাকিয়ে রইল। নুরুল আলম সিদ্দিকী এক পলক হারুনকে দেখলেন। মুচকি হেসে বললেন, অন্তঃসত্ত্বা বউ রেখে যুদ্ধ যেতে বুক কাঁপবে না মিস্টার হারুন? হারুন অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলল। নিম্ন স্বরে বলল, অনিশ্চিত জীবন নিয়েই নিবাসে পা দিয়েছিলাম স্যার। এখন আপনি যদি অন্তঃসত্ত্বা বউয়ের দোহাই দিয়ে আমাকে পিছিয়ে যেতে বলেন, তাহলে বলবো আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমার স্ত্রী সন্তান। নুরুল আলম সিদ্দিকীর চোখে মুখে অবাকতা নেই, তবে অদ্ভুত চোখের দৃষ্টি। তার আপা যখন প্রসব বেদনায় ছটফট করছিল, বারবার দুলাভাইয়ের কথা জিজ্ঞেস করছিল, সেদিন সে বুঝেছিল এই সময়টাতে একজন মেয়ের নিজের মানুষটাকে খুব দরকার হয়। হাজারটা কষ্ট সহ্য করে নেয় একটু ভরসায়। নিজের গোপন খোলস গোপনই রাখলেন তিনি। গম্ভীর কণ্ঠে বললেন, মানুষ সামাজিক জীব, একে কখনোই বাঁচতে পারবে না। আপনি দেশের গৌরব ততক্ষণ থাকবেন যতক্ষণ আপনি দেশের জন্য লড়ে যাবেন। লড়াইয়ে গতি কমিলে আপনাকে সম্মাননা দিবে, কিছুটা আফসোস করবে, কিন্তু আপনার পরিবারের মনে আপনি ততক্ষণ থাকবেন যতক্ষণ তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আমরা দেশের জন্য নিঃস্বার্থ খেটে যাই, তেমনি আপনার স্ত্রী আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারের দেখাশোনা করে, আপনার অংশকে নিজের মধ্যে ধারণ করেছে। কতটা কষ্টের দিনগুলো আপনাকে নিশ্চয় নতুন করে বলতে হবে না। আমাদের থেকে তাদের যুদ্ধটা কম নয়। স্ত্রীকে কথা দিয়েছেন না যে করে হোক প্রসবের সময়টাই তার পাশে থাকবেন। কথা রাখুন মিস্টার হারুন। আপনার নারী যোদ্ধাটাকে পুরস্কার স্বরূপ আপনার উপস্থিতি দিন। যুদ্ধে না হয় এসে যোগ দিবেন। এই যুদ্ধের সময়সীমা আয়ত্তের বাইরে। হারুন ভেজা চোখে মুচকি হাসল। বউটা কতবার যে বলেছে, সেও তো বলেছিল। এত তাড়াতাড়ি ভুলে গেল কি করে? সবার প্রথমেই দেশকে রেখেছে বলে। লজ্জিত হলো না হারুন। এ যেন তার জন্য অসীম গৌরবের। নুরুল আলম সিদ্দিকী অদ্ভুত ভঙ্গিমায় বললেন, আপনাদের প্রথম কাজ হলো অপারেশনের সিক্রেট সেটা মনে রাখা। রাতের আধারে বান্দরবন ঢুকবেন, চার্ট অনুযায়ী
থাকার উপযুক্ত ব্যবস্থা আপনাদেরই করতে হবে। ভেসে বেড়ানো মেঘের মতোই আপনাদের উড়ে উড়ে এক এক জায়গায় বাসস্থান করতে হবে। দ্বিতীয় কাজ হলো অফিসার আফিফ মুনতাসির যেন কোনোভাবেই মিশন সম্পর্কে টের না পায়, সে ছুটিতে আছে, থাকুক। তৃতীয় হলো আপনাদের সামনে বান্দরবান জেলার কিছু সম্মানিত লোকের বিবরণ দেওয়া হয়েছে, নজর রাখবেন। আগ বাড়িয়ে কোনো রকম অস্ত্রের ব্যবহার করবেন না। আপনাকে যদি 3টে চড়ক খেতে হয় হজম করে নেবেন, মনে রাখবেন এতে আপনার জন্য মঙ্গল। সর্বশেষ হলো এই অপারেশনটা বহু পুরনো অনেক রহস্য। আপনারা বুদ্ধিমান, এক একটা ধাপ বেরিয়ে যাবেন, আপনাদের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রস্তুত তো? আবার সমস্বরের আওয়াজ। নুরুল আলম সিদ্দিকী ফুঁস করে শ্বাস ছাড়লেন। তার হাতে বহুদিনে জমানো কিছু হিসেব, কিছু প্রমাণ ছাড়া সত্য। এবার ছেলের পা বাড়ানোই, আবার আলমারির এক কোণায় পড়ে থাকা ফাইল তার হাতে। জানিটা যে সুখকর হবে না সে জানে। সত্যগুলো মিথ্যের আড়াল থেকে বেরিয়ে আসবে, হয়তো তার জীবনটাও পরিবর্তন হবে। হারাবে কিছু, আবার নাও হারাতে পারে। সবই সময়ের ওপর ছেড়ে দিয়েছেন। প্রতিদিনকার মতো এবারও তিনি উৎসাহমূলক, অনুপ্রেরণামূলক কিছু বলার কথা ভাবলেন। ফাইল গোছাতে গোছাতে বললেন, তোমাদের এই যুদ্ধটা আদিবাসীদের জন্য, তাদের রক্ষার জন্য। আমাদের মুক্তিযুদ্ধে এমন একজন আদিবাসী বীর মুক্তিযোদ্ধা ছিলেন যাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয় একমাত্র তার সাহসিকতার জন্য। ইউকে চিং বান্দরবান জেলার লাঙ্গিপাড়ার জন্ম নেয়া মানব সম্পদের এই যোদ্ধাটি নিজ দেশের জন্য সংগ্রাম করেছিলেন, চিনি এনেছিলেন স্বাধীনতা। এবার যে তাকে সম্মান ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, তার জাতিকে রক্ষা করার দায়ভার তোমাদের। পিছিয়ে যাওয়া মানে পরাধীনতার শিকলে আটকে যাওয়া, মিথ্যাকে নীরব সমর্থন জানানো। আমার বিশ্বাস আমার তৈরি করা এক একটা সৈন্য বীরযোদ্ধা। অনিয়ম করার ইচ্ছে পোষণ হয়েছে। ইচ্ছেরা যেন আজ ডানা মেলে উঠছে। অফিসে যায়নি, ঘুমিয়ে আছে আদিল। হুট করেই মন যে এমন ভাবনা করলো, তার কি কোনো দোষ আছে? তবে আদিল মাহমুদ যে বলে মনের ওপর তার নিয়ন্ত্রণ সর্বাধিক। ঘুম ঘুম চোখে ঠোঁট বাঁকিয়ে হাসলো আদিল। বাবার গার্ডকে সাদরে গ্রহণ করতেই তো এত আয়োজন। ঠিক করেছে সারাদিন আজ ঘর থেকে বের হবে না। কিন্তু নিয়তি যে আগে থেকে ঠিক করে রেখেছে। তার ইচ্ছেকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হেলে দুলিয়ে হাজির হলেন মিসেস নুরি। দরজায় পরপর কয়েকবার নক করলেন, সারা শব্দ নেই। দীর্ঘশ্বাস গোপন করে দরজা ছেড়ে সোফায় বসলেন। আজ তিনি অপেক্ষা করবেন। কতদিন কাছ থেকে ছেলেকে দেখেন না, তার কি মন পুড়ে না? বেশ বিরক্তি নিয়ে আদিল বিছানা ছাড়ল। সময় নিয়ে ফ্রেশ হয়ে দরজা খুলে বের হলো। মিসেস নুরিকে দেখে খানিক অবাক হয়েছে, তবে প্রকাশ করল না। মুখোমুখি বসে গম্ভীর স্বরে বলল, হঠাৎ এখানে? মিসেস নুরি চমকালেন। ম্যাগাজিন পড়ছিলেন উবু হয়ে। ছেলের কণ্ঠস্বর শুনে কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে রইলেন। ভাবালেশ বললেন, কেন আসতে পারি না? উত্তর চান আপনার? ভাবালেশ মুখশ্রী আর ভাবালেশ রইল না। ফুটে উঠল অসহায়ত্ব। কুণ্ঠিত হলো মন। নিচু স্বরে বললেন, মা হই আমি তোমার। কনকুহরে কথাটা পৌঁছা মাত্রই শব্দ করে হেসে উঠল আদিল। হাসির সময়টা বেশ দীর্ঘ, বিদ্রুপ মিশে আছে। মিসেস নুরির বুকটায় যেন কাটার মতো খুঁচাচ্ছে। নীরব রক্তক্ষরণে হৃৎপিণ্ড ফ্যাকাশে হয়ে যাবে না? হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ থেমে যাবে না? মিসেস নুরি দাঁড়িয়ে পড়লেন। হাসি থামালো আদিল। তা ছিল স্বরে বলল, মা, শব্দ খুব ছোট মিসেস, আপনার কি বিরোধ ছাড়া চলে? বেশি বলছো না? বেশি বলছি। মিসেস নুরি তর্কে গেলেন না, শান্ত স্বরে বললেন, মীরাকে বিয়ে করো, সুখের সংসার সাজাও। আফরা তোমার জন্য নয়। আদিল তবুও শান্ত স্থির। কিছুটা হেসে বলল, আপনার সাহস দেখছি বেড়েছে, কিন্তু আফসোস সাহস সময় ও ক্ষেত্র বুঝে ফলাতে পারেননি। আপনার বর জানে এখানে এসছেন? পরপর দুবার ঢোক গিললেন তিনি। আদিলের নিকট এগিয়ে গেলেন। নিচে বসে হাত ধরে বললেন, চোখ খোলো আদিল, চারপাশ ভালো করে দেখো। তোমার আড়ালে কি হচ্ছে খুঁজে দেখো। এসব ছেড়ে মীরাকে নিয়ে সুখের সংসার সাজাও। ভালো থাকো দুজন একসাথে। ক্রোধের অনলে শরীর ঝলসে গেল যেন। রক্তিম চোখ নিয়ে তাকাতেই মিসেস নুরি উঠে দাঁড়ালেন, 2 কদম পিছিয়ে গেলেন। আদিল দাঁতে দাঁত চেপে বলল, আপনার প্রস্থান না ঘটলে আমি অনেক কিছুই করতে পারি। আপনার শরীরে বুলেট বুকে ছুঁড়ে ঢুকাতে আমার হাত কাঁপবে না। আমি হৃদয়হীন। আদিল মাহমুদকে ভুল প্রমাণ করতে চাচ্ছেন? মিসেস নুরি স্থির নয়নে মিনিট খানিক ছেলের দিকে তাকিয়ে রইলেন। মাথায় আলতো করে হাত রেখে বললেন, আমি প্রার্থনা করব খুব তাড়াতাড়ি কারো জীবনে নায়ক হও। নায়িকার আগমন শীঘ্রই ঘটুক।
মুচকি হেসে হাঁটা ধরলেন তিনি। গেট পেরিয়ে বাইরে চলে যেতেই আদিল ক্রোধ সংবরণ করতে পারল না। সামনে থাকা টি টেবিল উল্টে চিৎকার করে বলে উঠল, নায়ক নয়, খলনায়ক আমি। নায়কের হৃদয়ে নায়িকার প্রতি অসীম ভালোবাসা থাকে। আমার হৃদয়ে পাথর, আমার প্রভাব সর্বত্র। আমার রাজ্যের একমাত্র খলনায়ক আমি, যার কারো প্রয়োজন হয় না, কারো না। চায়ের কাপে ধোয়া উঠছে। খবরের কাগজ হাতে নিয়ে বসে আছে আহিস, গভীর মনোযোগ, ছোট ছোট অক্ষরে। যার প্রথম পাতাতে দৃশ্যমান ইন্সপেক্টর আতিকুরের হত্যাকাণ্ডের আপডেট। আগের দিন যেখানে ছিল নেই কোনো হদিস, খুনি দিব্যি ঘুরে বেড়াচ্ছে গায়ে হাওয়া মেখে, সেখানে আজ শিরোনামে বড় বড় অক্ষরে লেখা, তদন্তকারী অফিসার ইতিমধ্যে ক্লু পেয়েছেন কিছু ইঙ্গিত, ক্রমশ শীঘ্রই লোকচক্ষুর সামনে হাজির করবেন। কপালে বড় সড়ো ভাঁজ পড়ে তার, খানিক বিরক্তিও হয়। এসব সামনে এলেই মেজাজ চটে যায় তার। খবর ভাঁজ করে চায়ের কাপ হাতে তুলে নেয়। এখনো গরম আছে। হেলায় ফেলায় চুমুক বসাতে মুখশ্রীতে পরিবর্তন আসে। তৃপ্তিতে চোখ বুজে নেয় আহিস। জিহ্বা যেন এমন চায়ের স্বাদ আগে পায়নি। বেশ মজা করে চাটা পান করে সে। রান্নাঘরের ভেতর থেকে আহিসের এক্সপ্রেশন পরখ করছিল মনিরা। বিষয় ঘিরে ধরেছে তাকে। সামান্য চাটা মানুষ এত সুন্দর করে খায়? গোমরামুখ চাকে না করা ব্যক্তিরও হয়তো লোভ লেগে যাবে। উঠে দাঁড়ায় আহিস, ঘরের দিকে পা বাড়ায়। বেশিটা পথ হাঁটতে পারে না। তীক্ষ্ণ চোখের দৃষ্টি গিয়ে পড়ে মনিরার অবাক চাহনিতে। মেয়েটা এমন তাকিয়ে আছে কেন? এক পা এগিয়ে যায় সে। মনিরা থতমত খেয়ে কাজের ব্যস্ততা দেখিয়ে নিজের বোকামো এড়িয়ে চলতে চায়। আহিস যেন এক নিমিষেই ধরে ফেলল। কেন জানি হাসি পেল তার। কয়েক কদম এগিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, ভালো আছো? মনিরা কেঁপে উঠল। মৃগী রোগীর মতো এক ঝলক কেঁপে অসাড় হয়ে এলো তার শরীর। ভালো আছো শব্দটায় কি মাখা ছিল? সামান্য প্রশ্নটা বুকে বিঁধল কেন? কেনই বা হৃদস্পন্দন বাড়িয়ে দিল? সাবলীল উত্তর দিতে সে সক্ষম হলো না। বাকযন্ত্র থেকে কোনো শব্দই বের হলো না। চুপচাপ নত দৃষ্টি ফেলে ইতস্তত করতে লাগলো। বেশ খানিকটা সময় আহিস উত্তরের অপেক্ষা করলো। যখন পেল না, ভারী রাগ হলো তার। মেয়েটা তাকে ইগনোর করছে কেন? পূর্ণ দৃষ্টিতে মনিরাকে পরখ করতেই বিরক্ত দৃষ্টিটা শান্ত হয়ে এলো। জড়তায় ফেসেছে মেয়ে। মুচকি হেসে বলল, এই মেয়ে, জড়তা করছো কেন? ভালো নেই? ভালো থাকতে পয়সা লাগে নাকি? ভালোবাসাতে থেকেও ভালো নেই বলা পাবলিকদের আমার খুবই অপছন্দ। তুমি কি আমার অপছন্দের লিস্টে পড়তে চাইছো নাকি? মনিরার মনে হয় ছেলেটা তাকে উপহাস করছে, তাকে দুর্বল ভাবছে। নিমিষেই নিজের সকল জড়তা কাটিয়ে দ্বিগুণ গম্ভীর স্বরে বলল, আমি না মানলেও সম্পর্কে আমি আপনার ভাবি হই। আপনি বলে ডাকুন, সাথে মেয়ে না বলে ভাবি ডাকুন, শুনতে ভালো দেখায়। আমাকে খারাপ লাগছে বুঝি? আমার তো মনে হচ্ছে আমার মতো ভালো আর কেউ নেই, আপনিও না। থেমে যায় মনিরা, ঠোঁটের ভাঁজে অদ্ভুত হাসি। অপর পক্ষকে পাল্টা জবাব দিয়ে হারিয়ে দেওয়ার মাঝে এত আনন্দ মিশে আছে কেন? খানিক চুপ থেকে আবার বলল, আমি আপনার লিস্টেই থাকতেই চাই না। সেখানে পছন্দ অপছন্দ ভাবা বড়লোকি কারবার। রাগ হওয়ার কথা থাকলেও আহিস নিজের মধ্যে এমন কোনো আভাস পায় না। শক্তপোক্ত জবাব বেশ লেগেছে। ঠোঁট এলিয়ে হেসে বলল, বাহ, আই লাইক দিস অ্যাটিটিউড। তবে আমার জীবদ্দশায় আজ পর্যন্ত কাউকে ভাইয়ের স্বীকৃতি দেয়নি আমি। সেখানে তোমাকে ভাবে স্বীকৃতি দেওয়া বড় লোকই কারবার। আমার থেকে না হলেও 3-4 বছরের ছোট হবে। আপনি ডেকে আমি নিজেকে অপমান করতে চাইছি না। যাই হোক, চাটা তৃপ্তিকর ছিল। ট্রিট পাও না রইলে মেয়ে। গাম্ভীর্য ধরে রেখে হাঁটা ধরে আহিস। মনিরার এতদিনের ভুল ধারণা হুট করেই বদলে গেল। একটা বারও আহিসের চোখ তাকে অন্য ইঙ্গিত দেয়নি, না কোনো অশ্লীলতার ছাপ ছিল। তাহলে বাবা ভাইয়ের মতো সে নয়, নাকি খোলস ধরে রেখেছে? কথাগুলো ভেবে মনিরা চিন্তিত হয়ে পড়ে। তাকে সতর্ক থাকতে হবে। মেয়ে ঘরে একা আছে বলে পা চালিয়ে ঘরের দিকে হাঁটা ধরে। একটুর জন্য মেয়েকে কাজ ছাড়া করলেই অন্তর কেঁপে ওঠে তার। ঘরের দৃশ্য তাকে বড় সড়ো চমকে দেয়। আহিসের পাশে বসে আছে মিহি, চোখে মুখে ভয়। আহিসের ডান হাতে শোভা পাচ্ছে ছোট্ট একটা ছুরি। চোখ বেরিয়ে আসার উপক্রম। ছেলেটা তবে তার মেয়ের ক্ষতি করে দিবে? জড়সড় ভঙ্গিতে ঘরে ঢুকবে পূর্বেই আহিসের গলার স্বর শুনে থেমে যায়। ভয় পাচ্ছ কেন আম্মা? দুর্ভাগ্যবশত আমি তোমার চাচু হই। তোমার শরীরে যে রক্ত বইছে আমার শরীরে সেই একই। রক্তের টান তো একটু প্রকট হবেই। যাই হোক, তুমি কিন্তু আমাকে চাচু ডাকবে না, এটা শুনলে আমার রাগ হবে। এবার তুমি ঠিক করো তো আমাকে কি ডাকবে? মিহি জড়তা কাটে না। ভয় ভয় চোখে আহিসকে পরখ করে সে। ছোটবেলা থেকে অসুস্থ পরিবেশে বড় হওয়ায়
কারোর সাথে ভালো মেলামেশা করার সুযোগ মিহির হয়নি। সেখানে মা তো তাকে সতর্ক থাকতে বলেছে। কি করে মিশবে মিহির নিশ্চুপতা কারণ আহিস উপলব্ধি করতে পারে। আরেকটু নরম সুরে বলে, আমি তোমাকে বকবো না আম্মা, বন্ধু হব আমরা। কথা বলো, বলো আমাকে কি বলে ডাকবে। আঙ্কেল টাঙ্কেল কিন্তু শুনবো না, ব্রিটিশদের মতো আঙ্কেল শুনতে ইচ্ছে করে না। আহিসের বলার ভঙ্গিমা মিহির মন কাড়ে। অবশেষে তার মুখে হাসি ফোটে। খিলখিল করে হেসে ওঠে সে। হাসি থামিয়ে বলে, তুমি ঠিক করে দাও, আমি কি ডাকবো? আহিস কিছু বলার জন্য মুখ খোলে, তবে বলতে পারে না। তার আগেই সালেহা বেগম মনিরার হাত ধরে ঘরে ঢুকতে ঢুকতে বলে ওঠে, আব্বু ডাকবে, এত বলের কি আছে? আহিসের মুখ হা হয়েই থাকে। মায়ের মতলব বুঝে উঠতে পারে না। মনিরা খানিক লজ্জা পায় শাশুড়ির আচরণে। মনিরার দিক তাকিয়ে হ্যাবলাকান্তের মুখ বন্ধ করে নেয় আহিস। ব্যাপারটা হজম করে মায়ের সাথে তাল মিলিয়ে বলে ওঠে, সমস্যা কি মা? বিয়ে ছাড়া, বউ ছাড়া, পরিশ্রম ছাড়া মেয়ে পেলাম, একদম সোনায় সোহাগা। ছেলে লাগাম ছাড়া কথায় সালেহা বেগম হেসে ওঠেন। মনিরা চাপা রাগ নিয়ে বাইরে যাওয়া ধরতে আহিস ধমকে বলে, এই মেয়ে দাঁড়াও, শোনো, আমি কিন্তু তোমার স্বামীর মতো নয়, তাই অযথা আমার সামনে লাফালাফি করবে না। মেয়েকে স্যাভেজ শেখাচ্ছ সেটা ভালো কথা, তাই বলে আব্বুর কাছেও আসতে না। মনিরা কটমট করে তাকায়। সালেহা বেগম মিহি নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। মিটিমিটি হাসছেনও। দাঁতে দাঁত চেপে মনিরা বলে উঠলেন, এই ছেলে, আপনার সামনে পেছনে আশেপাশে কোথাও আমি নেই, সাবধানে কথা বলবেন। আমার ইচ্ছেতে নিজের মতামত ফলাতে আসবেন না, খুব খারাপ হবে। মনিরা কথাগুলো বলে ঠিকই আহিসকে জবাব দেয়, তবে কাঠিন্যতা দেখিয়ে ঘর ছাড়তে পারে না। কৌতূহল নিয়ে দাঁড়িয়ে থাকে। আহিস মুচকি হেসে কিছুক্ষণ মনিরার মুখশ্রীতে তাকিয়ে থাকে। তারপর মিহির দিকে ডান হাতে থাকা ছুরিটা এগিয়ে দিয়ে বলে, তোমার আম্মু ভয় পাচ্ছে আম্মা, ভাবছে কালো হাত বুঝি আমারও। এই যে ছুরিটা দিলাম, আব্বুকে যদি খারাপ মনে হয় একদম বুকে বসিয়ে দিবে এমন। ভয় পাবে না, শুধু আব্বুকে নয়, যে তোমার সাথে খারাপ করতে চাইবে নিজেকে প্রোটেকশন দিয়ে নিজেই রুখে দাঁড়াবে। বাকি আব্বু তো আছি, সব সামনে নেবে। কি ভরসাযুক্ত কথা। মিহির চোখ কেমন আকস্মিক প্রাপ্তিতে চকচক করছে। মনিরার দৃষ্টিও কিছুটা নরম হয়, তবে দেখাতে চায় না। হন হন করে ঘর থেকে বেরিয়ে আসে। দৃষ্টিগোচর হতে আহিস শব্দ করে হাসে। সালেহা বেগম ছেলের খুশি দেখে ছলছল নয়নে কতদিন এমন হাসতে দেখেননি। বেরোবে না করেও আজ বেরোলো আদিল। মেজাজ আজ সকাল থেকেই তুঙ্গে উঠে আছে। দুপুরে খাওয়াটাও রাগের বর্ষে খায়নি। কোনোভাবেই রাগ নিয়ন্ত্রণ আসছিল না তার। ঝটপট রেডি হয়ে অফিসে চলে এসছে। কাজের মধ্যে থাকলে হয়তো কমে যাবে, তবে কমার বদলে বাড়বে আদিল একটু হলেও টের পেয়েছিল। কিন্তু কিভাবে মাথা থেকে বেরিয়ে গেছে বুঝতে পারেনি। আর এই না বোঝাটাই হয়তো ভুল হলো। অফিসের সামনে গাড়ি দাঁড় করাতে কয়েক পা লোক ছুটে এলো গাড়ির দিকে। একজন দরজা খুলে দিল, আরগুলো আদিলকে কভার করে দাঁড়িয়ে গেল। শত্রুর বুলেট তাদের ভেদ করেও যেন আদিলকে ছুতে না পারে, এমনই প্রচেষ্টা। রাগে চোখ মুখ রক্তিম হয়ে এলো আদিলের। রাগটা আকাশ ছিল মেলি অবজ্ঞার সূচক হাসিতে। মুষ্টিবদ্ধ হয়ে এলো হাত। কিছুক্ষণ আগে অফিসে এসেছে মীরা চাকরির আবেদন করতে। তার ইদানিং আদিলের সাথে থাকতে বেশ লাগছে, তবে হুট করে এমন বিনোদন পাবে কল্পনাও করেনি। তার একটা গুলি খেয়ে আদিল মাহমুদের প্রটেকশনের জন্য কয়েক পাল মানুষ লাগবে, এরকমটা ভাবতে গেলেও যেন মাথা ঝনঝন করে ওঠে। হাসিগুলো বাঁধন ছাড়া উপচে পড়ছে। বেশিক্ষণ সেই হাসি ঠোঁটের ভাঁজে টিকিয়ে রাখতে সক্ষম হলো না সে। কেউ আকস্মিক তার মুখে বন্দুকের নল ঢুকিয়ে দিল। ঘটনাটা সে স্বাভাবিকই নিত যদি বন্দুক দিয়ে শরীর স্পর্শ করা লোকটা আদিল হতো, কিন্তু না। কয়েক পাল চামচার মধ্যে সুদর্শন ভয়ঙ্কর ধরনের একজন এমন উদ্ধত করতে পেরেছে। মুহূর্তেই ক্রোধ যেন দলা পাকিয়ে মস্তিষ্কে বাড়ি খাচ্ছে। মুখশ্রীতে কঠোরতা এনে তীক্ষ্ণ চোখে ছেলেটার দিকে তাকায় মীরা। ছেলেটা মীরাকে নেহাত হেলায় ফেলায় নিয়ে গৌরবে হাসে। মীরা এক পলক এলোমেলো দৃষ্টি ফেলে আদিলকে পরখ করে। স্বাভাবিক শান্ত চোখে দেখছে সে, অথচ কিছু বলছে না। মীরা খুব করে চাইছে আদিল কিছু বলুক। শার্টের আড়ালে লুকিয়ে রাখা বন্দুকটা বের করে ছেলেটার কপাল বরাবর শুট করুক। এরকম চাওয়ার কোনো মানে সে খুঁজে পেল না একরত্তি স্বস্তি। কেমন এক অস্থিরতা তাকে কাবু করে নিচ্ছে। মীরা এক্সপ্রেশন দেখে ছেলেটি আবার বিজয়ী হাসল, বলল, কে আপনি? হাসছেন কেন? স্যারের সামনে এভাবে হাসার সাহস হলো কি করে? পানের মায়া নাই?
এই চেক কর মেয়েটাকে, দেখ সন্দেহজনক কিছু আছে কিনা। মীরার ভীষণ হাসি পায় এবার। তাকে কেউ প্রশ্ন করছে, প্রাণের মায়া নেই, অথচ স্ব জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তার মায়া কেন, সহানুভূতিও হবে না। ছেলেটি কথাটা শেষ করেই বন্দুক সরিয়ে নিয়েছে। দুটো লোককে এগিয়ে আসতে দেখে মীরা ভ্রুযুগল কুচকে দাঁতে দাঁত চেপে বলল, মেয়েদের বডি পার্টসগুলো বেশ ভালো লাগে, রাইট? শরীর উত্তেজনা ছটফট করে, রাইট? আয়া দেখে যা, তোদের তো চরিত্র গোবরের মতোই পবিত্র, চরিত্রহীন। মীরা কথাগুলো গার্ডসদের বলছিল ঠিকই, তবে তার দৃষ্টি ছিল আদিলের চোখে। মীরার কথায় আদিল চোখ বুজে নেয়। রাখতে সে চাইছে না এখন, কিন্তু মেয়েটা যে পণ করেই এসছে। গম্ভীর কণ্ঠে গার্ডকে কিছু বলবে, তার আগে এই দুটো গার্ডকে মীরার ব্যাগের দিকে হাত বাড়াতে দেখে কুচকানো ভ্রুযুগল আরো কুচকে যায়। হুঙ্কার দিয়ে বলে উঠল, স্টপ দিস। মীরা হাসে। আদিলের রাগী মুখশ্রী দেখে হাসি চওড়া হয় তার। হুট করে ছেলেটার হাত থেকে অন্য মনস্কতার সুযোগ নিয়ে রিভলভার ছিনিয়ে নেয়। ছেলেটির চমকে কিছু বলতে চায়। পূর্বের ঘটনাটা রিপিট হয়। ভয়ে থরথর করে কেঁপে উঠল ছেলেটি। ট্রিগারে একটা চাপ, তার জীবন শূন্যে। মীরা হেসে বলে, তোর আর আমার মাঝে পার্থক্য এটাই, তুই কাজ অর্ধেক করি বিজয় উল্লাসের মতো মত্ত হোস, আর আমি কাজ সমাপ্তির পর। কথাগুলো বলে আদিলের দিকে তাকায়, তাচ্ছিল্য করে বলে ওঠে, যে নিজে প্রোটেকশন দিতে পারে না সে আপনাকে দেবে কেমন করে? মুখ থেকে বন্দুক বের করে ছুঁড়ে মারে মাটিতে। রাগ নেই এখন, সামান্য প্রতিশোধ নিতে পেরে আনন্দ হচ্ছে। আনন্দটাকে বাড়িয়ে দিতে ন্যাকামো সুরে বলল, দেখুন না আদিল, আমাকে আপনার কাছে যেতে দিচ্ছে না, এরা ভীষণ পচা। সুমকো ন্যাকামোটা একদম পছন্দ হয় না আদিলের। চোখ রাঙিয়ে হনহন করে হেঁটে চলে যায়। মীরাও আদিলকে অনুসরণ করে পিছু নেয়। গার্ডরা এবার কিছু বলতে পারে না, বলারও কিছু নেই। তবে অপমানিত হওয়া ছেলেটি সমান ক্রোধে আড়ালে চলে যায়। ফোন বের করে কাউকে ফোন দেয়। প্রথমবার কেটে যায়, দ্বিতীয়বার রিসিভ হয়। কোনো রকম ফর্মালিটি না করে ছেলেটি বলে উঠল, মেয়ে দুর্দান্ত সাহস, ভাল লাগছে, ওরে আমি চাই। অপর পাশ থেকে হাসির শব্দ। লোকটি হাসতে হাসতে বলে ওঠে, ভাল লাগছে তো আমারও। তেজ দেখে মনে হয় আগুন। যে মেয়ে আদিল মাহমুদের অফিসে ঢুকে তারই কেবিনে দাঁড়িয়ে তারই শরীরে বুলেট নিক্ষেপ করতে পারে, মামুলি ভাবছো তাকে? বদমাইশি আলাপ বাদ দাও। আদি বুঝতে পারলে একদম গলা কেটে রেখে দেবে। তার শিকারে কারো নজর বরদাস্ত করবে না, সাবধান। মাথা গরম করো না চাচা, তোমার পোলারে আমি এক চুল পরিমাণও ডরাই না। যেহেতু ভাল লাগছে সেহেতু শিকারের মালিক চেঞ্জ হয়ে গেল। ফোন কেটে দেয় ছেলেটি। মুখে বাঁকা হাসি ধরে রেখে অফিসের ভেতর ঢুকে পড়ে। অপর পাশে থাকা অনল মাহমুদ বিকট শব্দে হেসে ওঠে। হাসতে হাসতে চোখে পানি আসার জোগাড়, তবুও হাসি থামে না। নতুন এক হিংস্রতর খেলা দেখার আশায় মন আনচান করে ওঠে। লাঠি ভাঙলেও তার লাভ, না ভাঙলেও তার লাভ। ভয় কি? আম্মু তাড়াতাড়ি এসো না, সময় নেই একদম। আফিরের উঁচু কণ্ঠস্বর। কামিনী বেগম ঘর থেকে বেরিয়ে আসেন। ছেলেকে দেখে মিষ্টি হেসে এগিয়ে যান। শার্ট ইন করে পরায় ফর্মাল লাগছে। গম্ভীরতার ছাপে কতটা সুদর্শন লাগছে তার ছেলে কি জানে? জানলে হয়তো কোনো একটা মেয়েকে অন্তত পাত্তা দিত। আর কত একা থাকবে? বয়স তো 29-এর কোঠায়। সঙ্গী নির্বাচন করতে হবে না? ঠিক করলেন আজ ঠিক সন্ধেবেলায় কথাটি তুলবেন। প্রকৃতির সৌন্দর্যে নিশ্চয়ই ছেলে হুটহাট রেগে যাবে না। সুযোগটাকে কাজে লাগাবেন তিনি। মায়ের ভাবনা মিশ্রিত মুখের দিকে তাকিয়ে আফিফ হালকা হাসল। গলা উঁচিয়ে আবার বলল, এই জিয়া, তুমি আসবে নাকি তোমাকে রেখেই চলে যাব? টাইম ওয়েস্ট আমি একদম পছন্দ করি না, তোমার জানার কথা। জিয়া কথা বলে না। আফিফ বিরক্তি নিয়ে হাঁটা ধরবে, কামিনী বেগম হাত ধরে আটকে দেন। মায়ের উপর কথা বলতে পারে না সে, তাই একরাশ বিরক্তি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। জিয়াউল বের হলো আরো মিনিট 2 পর। হাতে বড় সড়ো 3টে ব্যাগ, দেখে বেশ ভারী মনে হচ্ছে। আফিফ তীক্ষ্ণ দৃষ্টিতে ব্যাগগুলো পরখ করে কিছু বলবে, তার আগেই জিয়াউল তড়িঘড়ি করে বলল, স্যার সবগুলো আমার কাপড়, ঘুরতে যাচ্ছে, বুঝতে পারছেন, মিনিটে মিনিটে চেঞ্জ করব। একটা আদিবাসী পছন্দ হলে বিয়ে সেরে বাড়ি চলে যাব। একদম সত্য কথা স্যার, বিশ্বাস না হলে চেক করুন। এক নাগারে কথাগুলো বলে জিয়াউল সবগুলো দাঁত বের করে হাসল। আফিফ আর ঘাটল না, বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করে হাঁটা ধরল। জিয়াউল হাঁপ ছেড়ে বাঁচল যেন। শার্ট আলগা করে ভয় মিশ্রিত মুখে বুকে থুথু দিয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। পকেট থেকে ফোন বের করে বলল, প্রথমে সরি স্যার, তারপর আদিবাসী পছন্দ হলে
বাবা মায়ের সাথে কথা বলার দায়িত্ব আপনার। তারপর আমার জীবনের টানাটানির জন্য আপনার ছেলের নামে জিডি করব, স্বাক্ষর করে দেবেন। এখন রাখছি স্যার, বেঁচে থাকলে আবার কথা হবে। নুরুল আলম সিদ্দিকীকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দৌড় দিল জিয়াউল। আবার না তাকে রেখেই চলে যায়। জিয়াউল গাড়িতে উঠতে গাড়ি স্টার্ট দিল আফিফ। আঁকাবাঁকা পথ ধরে ছুটে চলল নতুন কোনো সৌন্দর্যের খোঁজে। এবার যাচ্ছে নীলাচল। বান্দরবান শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় টাইগার পাহাড়, পাহাড়ের ওপর অবস্থিত নীলাচল। নীলাচল টাইগার হিল নামেও পরিচিত। নীল সাদার অপরূপ মেলবন্ধন দেখতেই তো ছুটে যাওয়া। যাত্রা সুখের হোক। আধা ঘন্টা ধরে নখ কামড়ে যাচ্ছে নাদিয়া। ক্যাফেতে বসে আছে সে। সম্মুখে বসে ভ্রুকুচকে নাদিয়াকে দেখে যাচ্ছে আফরা মীরা। মেয়েটা হুট করে ডেকে নিয়ে এসছে, তার উপর এমন অস্থিরতা। নীরবতা ভেঙে আফরা গম্ভীর কণ্ঠে শোধালো, এমন করছো কেন তুমি? কি জন্য ডেকেছো বলবে তো? চলো না কোথাও ঘুরতে যাই। ক্যাফে এসেও তোমার ঘোরা হয়নি? মীরার সন্দেহী কণ্ঠ। থতমত খেয়ে গেল নাদিয়া। মুখটাকে আরেকটু নরম করে বলল, আমি বান্দরবানের বাসিন্দা হয়েও সৌন্দর্য উপভোগ করতে পারিনি। আজ হুট করে মনে হলো ঘুরতে যাওয়ার কথা। তোমাদের ছাড়া ভরসাযোগ্য কাউকে পেলাম না। যাবে? ইয়াপ, লেটস গো। আমারও কেমন ইচ্ছে করছে, তবে এই বিকেলে কোথায় যাবে? কাল সকালে যাব, আমার এখন একটু কাজও আছে। আফরা কথাই খুশি হলেও শেষের কথাটাই মন খারাপ করে নিল নাদিয়া। নাদিয়ার ব্যবহার আজ আফরা ধরতে পারছে না। মেয়েটা তাদের সাথে খেলা খেলছে, নাকি মেয়েটার ব্যবহার এমনই? মীরার দিকে আর চোখে তাকালো সে। মীরার দৃষ্টিতে সন্দেহ। কিছুক্ষণ চুপটি করে ভাবলো আফরা। হেসে বলল, আচ্ছা চলো, তুমি যেখানে নিয়ে যাবে আজ আমরা সেখানেই যাব, সে হোক পাতালে। খুশিতে খিলখিল করে হেসে উঠল নাদিয়া। হয়তো জড়িয়েও ধরতো যদি না মধ্যখানে টেবিল না থাকতো। উল্লাসের সহিত বলে উঠল, একদিনের কাপড় গুছিয়ে নাও, আমরা বাইক নিয়ে যাব। তাড়াতাড়ি চলো, সময় নেই। উফ, আমার যে কি খুশি লাগছে। নাদিয়া তড়িঘড়ি করে বের হয়ে গেল। আফরা মীরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। হয়তো নাদিয়া নতুন আচরণের মানে খুঁজছে। তবে এতই কি সহজ? কে জানে আবার কি হয়। পাহাড়ের আঁকাবাঁকা পথে আকাশ, পাহাড় আর মেঘের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য কাছ থেকে উপভোগ করছে মীরা মিহি। এই প্রথম তারা এত দূর পর্যন্ত এসেছে। খোলা চোখে নিজে জন্মভূমি অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারছে। ড্রাইভিং সিটে বসে আছে আহিস, তার দৃষ্টি সম্মুখে। নজর ঘুরলেই যেন খাদে পড়ে যাবে। মিহি সামনে বসে একটু পর মাকে এটা সেটা দেখাচ্ছে। মেয়ের হাসি খুশি মুখটা দেখে মনিরা প্রকৃতির থেকে হাসিতে বিমোহিত হচ্ছে বেশি। বাঁধন ছাড়া হাসি এই প্রথম যে। সালেহা বেগম চুপচাপ বসে আছেন। বিয়ের পর একবার এসেছিলেন স্বামীর সাথে ঘুরতে, কি আনন্দটাই না হয়েছিল। এই যে বাড়ি ফিরে ঘরবন্দি হলেন, এরপর বাড়ির রোদ বৃষ্টি দেখতেও কসরত করতে হতো। আজ কাজ থেকে প্রকৃতির উদারতা দেখেও যেন শান্তি পাচ্ছেন না। মনের মধ্যে বন্দি দশার করুণ দৃশ্যগুলো ভাসছে। মিররে মায়ের মুখভঙ্গি পরখ করছে আহিস। একটু হলেও হয়তো বুঝতে পেরেছে। গম্ভীর স্বরে বলল, অতীত তোমাকে শুধুই কষ্ট দেবে মা। অগোছালো অতীত না ভেবে সাজানো গোছানো বর্তমান নিয়ে ভাবো। এই যে তোমার পাশে তোমার মেয়ে বসে আছে, যে তোমাকে সবচেয়ে বেশি ভরসা করে, এই যে ছোট্ট নাতনি তোমার, যে তোমাদের দুজনের আশ্রয়ে বেঁচে আছে, ওদের দুজনের কথা ভেবে বর্তমানে হাসি খেলে কাটিয়ে ভবিষ্যৎ সুন্দর করো। দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও না সবকিছু। কালো রাতের কালো থাবা আজ বহুদূরে। তিনজনই আহিসের কথা মনোযোগ দিয়ে শুনল। সালেহা বেগমের যেন এক ছুটে মনটা ভালো হয়ে গেল। ছেলেটা এত গুছিয়ে কথা বলতে পারে, মন ভরে যায়। হাসলেন তিনি। হাসলো না মনিরা। ভ্রু উঁচিয়ে বলল, আর আপনি নেই? আর চোখে মনিরাকে দেখার চেষ্টা করলো আহিস। ঝাপসা মুখশ্রী দেখে আবার সামনে দৃষ্টি ফেরালো। হেসেই বলল, সে তো এক যাযাবর। কমলা রঙের সূর্যটা পশ্চিম দিগন্তে ঝুলে আছে। আকাশে বিদ্যমান দুটো রং। সাদার নিচে নীল আঁচল পেতে ঢেকে রেখেছে আকাশকে। দুটো রঙকেই খুব জলদি আলাদা করা যায়। ইস, কি দৃশ্য! এই মুহূর্তটার জন্যই কি জায়গাটার নাম নীলাচল রাখা হয়েছে। সূর্যাস্ত দেখছে আফিফ। পাশে দাঁড়িয়ে আছে কামিনী বেগম। সূর্য বিদায় ক্ষণে শুধু নিজেকেই রাঙায়নি, রাঙিয়েছে সকল প্রকৃতি প্রেমীদের। মুখশ্রীতে লেপ্টে আছে সাঝের মায়া।
ছেলেকে দেখে কামিনী বেগম হাসলেন, চোখ বড় বড় করে সূর্যের ডুবে যাওয়া দেখছে। এমন দৃশ্য এত কাছ থেকে আগে দেখেনি বলেই হয়তো এমন বিস্ময় ভাব। তবে ছেলে যে কাউকে দেখাবে না নিজের অবাক মুখশ্রী। বাইরের মানুষের সামনে নিতান্তই গম্ভীর কঠোর মনের একজন নির্দয় মানুষ। কামিনী বেগম পাশে 3 জন মেয়েকে অনেকক্ষণ হলো পরখ করছেন। কারোরই মুখ তিনি দেখতে পাননি, তবে দূর থেকে 3 জনেরই কেশের বাহার দেখছেন মুগ্ধ হয়ে। ছেলের ভয়ে সামনে এগোনোর সাহস পাচ্ছে না। আফিফ আকাশ থেকে দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তাকালো, ডান হাতটা আঁকড়ে ধরে বলল, ওই দিক কি দেখছো মা? কামিনী বেগম দুবার মাথা নাড়ে, কিছু দেখছে না সে। আফিফের ভ্রু যুগল কিঞ্চিত কুঁচকে আসে, হেলায় এক পলক দৃষ্টি ফেলে সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নেয়। মায়ের মতলব বুঝতে সময় লাগে না, বিরক্তি প্রকাশ করে বলে ওঠে, উফ মা, তোমার এমন বাজে স্বভাব কবে থেকে হলো? আমাকে রাগিও না, ঘুরতে দাও। মায়ের হাত ধরে হাঁটা ধরে সে। এখানে আর এক মুহূর্ত নয়, অঘটন বলে কয়ে আসে না। সূর্যের দিকে বিদ্বেষ দৃষ্টিতে তাকিয়ে আছে নাদিয়া। মন তার মোটেও ভালো নেই। কিসের জন্য এত তাড়া দিয়ে আসলো? এই প্রকৃতির মায়া তার আছে না, সৌন্দর্যে চোখ চিকচিক করে। আফরার দিকে এক পলক তাকিয়ে দেখলো, আফরা গম্ভীর দৃষ্টি ফেলে আকাশ দেখছে। দীর্ঘশ্বাস গোপন করে ইনিয়ে বিনিয়ে বলল, এই আফরা, তুমি না বললে তোমার ছাত্ররাও আজ ঘুরতে আসবে, আসেনি? কথাটা বলেই নাদিয়া অন্যদিকে তাকায়, ধরা পড়ে যাওয়ার ভয়ে হয়তো। আফরা মুচকি হাসে। নাদিয়ার কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলে ওঠে, এসেছো তো, ওই যে তাকাও। নাদিয়া ঝট করে আফরা দৃষ্টি অনুসরণ করে তাকায়, চোখ মুখে ফুটে ওঠে মুগ্ধতা। ওই যে দেখা যাচ্ছে সুদর্শন এক পুরুষ। নাদিয়ার চাহনিতে বাঁকা হাসে মীরা। আফরার আড়ালে নাদিয়া ইতস্তত করে বলে, কথা বলবে না ওদের সাথে? তোমাকে দেখে খুশি হবে, চলো চলো। আফরাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে যায়। একসাথে দাঁড়িয়েছিল মনিরা, আহিস, মিহি। ম্যামকে দেখে মিহি মৃদু চিৎকার করে ওঠে, ম্যাম তুমি এখানে? দৃষ্টি পড়ে সবার। মনিরা এগিয়ে এসে আফরার গাল টেনে ধরে, মিষ্টি হেসে বলে, আরে আফরা, তোমরা আসবে বলতে একসাথে আসা যেত। অপ্রস্তুত হাসে আফরা। কি বলবে? পরিস্থিতি থেকে ঝট করে নাদিয়া বাঁচিয়ে নেয়। উল্লাসিত কণ্ঠে বলে উঠল, আহিস ভাইয়া তুমি এখানে কবে আসলে? বিব্রত হয় আহিস। নাদিয়ার মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে তাচ্ছিল্য স্বরে বলে উঠল, মাতাল যে, তুই এখানে কি করিস? সম্বোধনে তুই শুনে নাদিয়ার চোখ মুখ লাল হয়ে আসে। মাতাল না হয় ঠিক ছিল, তাই বলে সোজা তুই? চোখ মুখ লাল করে কিছু বলবে তার আগে আহিস বলে উঠল, কিরে পিনি কুটেছে নাকি? চোখ মুখ লাল কেন রে? লাগবে মদ? আদিবাসীরা বাংলা মদ বানায়, নিয়ে আসবো নাকি? ভৎসনা। নাদিয়ার কান্না পায়। লোকটা জেনে বুঝে তাকে এসব বলছে। আহিসের মুখে ফুটে ওঠে অদ্ভুত হাসি। চট করে এক পলক আফরার দিকে তাকায়, তারপর মিহির দিকে তাকিয়ে বলে ওঠে, চলো আম্মা, ওই দিকে যাই। দুপা এগিয়ে আবার দাঁড়িয়ে যায় সে। পিছু ঘুরে তীক্ষ্ণ কণ্ঠে মনিরাকে উদ্দেশ্য করে বলে, এ মেয়ে, সংবর্ধনা জানিয়ে আহ্বান করতে হবে তোমাকে, সাথে এসো। মনিরা কটমট করে তাকায়, তবে আহিসের তীক্ষ্ণ দৃষ্টির সাথে পেরে ওঠে না। অগত্যা আফরার থেকে বিদায় নিয়ে আহিসের পিছু নিতে হয়। সালেহা বেগম ছেলের কাজে তেমন কিছু মনে করেন না, ভেবে বসেন পূর্ব পরিচিত বা বন্ধু, তাই তিনিও বিদায় নিয়ে চলে যায়। নাদিয়া রাগান্বিত ঈর্ষা চোখে আহিস মনিরাকে দেখে। পাশ থেকে আফরা ফিসফিস করে বলে ওঠে, জেলাসি ইস দ্য প্রুফ অফ লাভ। আড়াল থেকে খিলখিল করে হেসে ওঠে মীরা। নাদিয়া কিছুটা চমকায়, পরক্ষণেই লজ্জা ভাব ফুটে ওঠে মুখশ্রীতে। মীরার হাসি দীর্ঘ হয়। আফরা খানিক বিচলিত হয়ে মীরার হাত চেপে ধরে। থামে না মীরার হাসি, হাসতেই থাকে সে। তবে হাসিতে প্রাণ খুঁজে পায় না আফরা। কি এক অসহ্য ব্যথার ছোঁয়া পায়। আফরা নিজেই কেঁপে ওঠে। সময় বুঝি হয়ে এলো। জয় কার হবে? সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উচ্চতায় অবস্থান করছে সবাই। পর্যটন কেন্দ্রে দাঁড়িয়ে চারপাশ ভালো করে পরখ করলেই সাঙ্গু নদী এবং দূরের বান্দরবান শহর দেখা যায়। প্রকৃতি প্রেমীদের উল্লাস এতে হয়তো দ্বিগুণ হয়। সবুজ গাছপালার আবরণে ছোট ছোট ঘর, সরু রাস্তা, সরু নদী, প্রাণ জুড়িয়ে যাবে না? নীলাচল পর্যটক কেন্দ্রে রাত্রিযাপনের জন্য তৈরি করা হয়েছে নীলাচল নীলাম্বরী রিসর্ট। এখানে রাত্রিযাপন করবে আফিফ। সকালেই মেঘ ছুঁয়ে দেখবে। রিসর্টে পৌঁছেই আফিফ জিয়াউলকে হাত পা ছড়িয়ে বসে থাকতে দেখে।
কামিনী বেগম পা চালিয়ে এগিয়ে যান। কিছু জিজ্ঞেস করার আগেই জিয়াউল আফিফের পা ধরে বসে। গম্ভীর দৃষ্টি ফেলে আফিফ। এর আগেও অনেকবার জিয়াউলের আচরণ দেখেছে, তাই চমকায়নি। নাকে কান্না করে জিয়াউল বলে ওঠে, স্যার, আপনি আমার স্যার, আমার বস, আমার কর্তা, আমার ভাই। আপনাকে আমি কত সম্মান করে আপনি নিজেও জানেন না, কত ভালোবাসে আপনি তাও জানেন না। সময় করে বলবো একদিন আপনি কত ভালো। চুপ হয়ে যায় রক্তিম চোখ দেখে। আফিফ ধমকে বলে ওঠে, নাটক করো জিয়া, সোজা সাপটা বলো কি হয়েছে, কি দরকার? স্যার, আমার কোনো দোষ নেই। আমি প্রকৃতির ছবি তুলছিলাম। কোথাকার এক মেয়ে এসে ফোনটা কেড়ে নিয়ে বলল আমি নাকি লুকিয়ে তাদের ছবি তুলছিলাম। বিশ্বাস করেন স্যার, আমি এমন কিছুই করিনি। ফোন নিয়ে চলে গেছে স্যার, এখন কি হবে? আফিফের রাগ এবার চরমে পৌঁছে যায়। ফোন নিয়ে গেছে মানে? দ্বিগুণ ধমকে বলে ওঠে, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তোমার ফোনে কত ইনফরমেশন আছে। একটা মেয়ে তোমার ফোন নিয়ে গেল আর তুমি আমার পা জড়িয়ে বসে আছো। আমার সামনে থেকে না সরলে আমি থাপ্পড় দিয়ে বসবো জিয়া। কোনো তথ্য লিক হলে ইমিডিয়েট আমি অ্যাকশন নেব। নিজের ডিউটিতে আমি আমার বাবাকেও মানি না, কথাটা মনে রেখো। জিয়াউলের এতক্ষণে মনে পড়ল বিষয়টা। ক্রমশই গলা শুকিয়ে আসে তার। চুল খামচে ধরে মৃদু চিৎকার করে। কি করে ফেলল? চিন্তায় পড়ে নিজের ডিউটি ভুলে গেল কি জন্য এসছে। ফোনে লক কেউ খুলতে পারলে তার চাকরি নিয়ে টানাটানি হবে নিশ্চিত। তবে সে এসব নিয়ে চিন্তা করছে না, করছে টিম নিয়ে। একটু আগেই তো স্যার তাকে কতগুলো লিস্ট দিল। এসব লিক হলে এই অপারেশন ফিনিশিং এক্ষুনি করতে হবে। আহার নিশ্চিত। দুশ্চিন্তায় পায়চারি করতে থাকে জিয়াউল। বিড়বিড় করে বলে, মেয়েটা ইচ্ছে করে এমন করেনি তো। শত্রুপক্ষের কেউ। প্রকৃতির নিস্তব্ধতা কাটিয়ে তুলেছে শেয়ালের হুক্কা হওয়া ডাক। বেওয়ারিশ কুকুরের ঘেউ ঘেউ শব্দ কানে বিচ্ছে যেন। নিশাজরের মতো জেগে আছে দুটো মানুষ। একজন বন্দী, আরেকজন বাঁধনহারা ঘুরে বেড়াচ্ছে ঘরের এক কোণ থেকে অপর কোণে। কিছুক্ষণ পর পর মৃদু শব্দ হচ্ছে। কেউ লোহা জাতীয় কিছুর সংঘর্ষে মত্ত। পিটপিট চোখ নিয়ে নিজের মৃত্যুর সন্ধিক্ষণ দেখছে আরাফ। ভেতরটা ভয়ে ফেটে যাচ্ছে। চোখ মুখে ফুটে উঠেছে বাঁচার আকুতি। হাত নাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে আরাফ। মুখ যে বাঁধা। আজ আর কোনো মুখোশধারী নয়। কেউ নিজেকে মুক্তভাবে উপস্থাপন করে মৃত্যুর বার্তা নিয়ে এসেছে, অথচ ক্রোধে ফেটে পড়ে দুঘা লাগানোর মতো শক্তি তার মাঝে নেই। সেই যে পুলিশের থেকে পালিয়ে পেট ভরে খেয়েছিল, তারপর একটা দানাও জোটেনি। পানি পিপাসায় গলা যেন খরায় পরিণত হয়েছে। এক ফোঁটা পানিও পায়নি। নাক দিয়ে গোঙানির চেষ্টা করে আরাফ। ক্ষীণ শব্দ হয়, যা কারোর পৈশাচিক হাসির অতলে তলিয়ে যায়। হাসি থামে অনেকক্ষণ পর। এগিয়ে আসে লোকটি। আরাফের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে ওঠে, গলা শুকিয়ে গিয়েছে? ওকে, নো প্রবলেম, ওয়েট। লোকটি হেলতে দুলতে বাইরে চলে যায়। ফিরে আসে মদের বোতল নিয়ে। চেয়ারে বসে মদের বোতলটা শব্দহীন ফ্লোরে রাখে। বাম হাতে থাকা দুটো গ্লাসে তরল পানীয় ঢেলে এগিয়ে দেয় আরাফের দিকে। কিছুক্ষণ হাত বাড়িয়ে রাখে। বিনিময় হয় না। আরাফের হাত যে বাঁধা। লোকটি ভ্রুকুচকে বলল, কি হলো, নিচ্ছেন না কেন? ইচ্ছে নেই? আচ্ছা, সমস্যা নেই, আমিই খাচ্ছি। কথাটি শেষ করে আয়েশ করে চুমুক বসায় গ্লাসে। তৃপ্তিতে চোখ বুজে নেয়। বলে ওঠে, আহা, অমৃত। অফারটা মিস করে গেলেন। আরাফ করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে মদের গ্লাসের দিকে। পিপাসাটা বেড়ে যাচ্ছে। লোকটা বেশ খানিকটা সময় আরাফকে দেখিয়ে দেখিয়ে মদ পান করে। নেশা ধরে যাচ্ছে, তবে সেটা মদের নাকি রক্তের বুঝে উঠতে পারে না। চেয়ারের পেছনে থাকা চাপাটিটা হাতে তুলে নিয়ে বিকট শব্দে হাসতে থাকে। ভয়ে জমে যায় আরাফ। পাকস্থলীও যেন গুলিয়ে ওঠে। লোকটি কোনো রকম বাক্য ব্যয় না করে ধারালো নখ বসিয়ে দেয় আরাফের চক্ষু কোটরে। মৃগী রোগীর মতো ছটফট করে আরাফ। ইতিমধ্যে চোখ বেয়ে রক্তিম অশ্রু গড়িয়ে পড়ছে অবিরাম। লোকটি রক্তের খেলায় মত্ত হয়ে উঠেছে। রক্তে রক্তিম হওয়া বাম হাতটি নাকের সামনে ধরে। নাসিকা পথের ছিদ্র দিয়ে অক্সিজেনের সাথে প্রবেশ করে রক্তের মিষ্টি ঘ্রাণ। উন্মাদ হয়ে হিসিয়ে বলে ওঠে, রক্তের পিপাসা তীব্র হচ্ছে। তারপর লোকটি আবার চেয়ারে বসে যায়। ঝিম মেরে মাথা নিচু করে বসে থাকে। আরাফের ছটফটানি বেড়ে চলছে। হয়তো ছেলেটা এখন অজ্ঞান হয়ে যাবে। লোকটি গলা পরিষ্কার করে সরল গলায় বলে ওঠে, তোকে আমি মুক্ত করে দেব। বাঁধন খুলে দরজায় রেখে আসব। 5 মিনিট দৌড়াবি। 5 মিনিট পর তোকে যদি আমি ধরতে পারি, তবে তোর রক্ত দিয়ে আমি আজ গোসল করব। যদি ধরতে না পারি, তুই বেঁচে যাবি। খেলাটা জব্বর না?
আমার কিন্তু বেশ মজা লাগছে। আরাফ ক্ষীণ আশা খুঁজে পায়। লোকটি হাত পায়ের বাঁধন খুলে দেয়। মুখের বাঁধন খুলতে গিয়েও হাত নামিয়ে ফেলে। আরাফকে দরজা পর্যন্ত রেখে দাঁড়িয়ে পড়ে পেছনে। এক মুহূর্ত সময় ব্যয় করে না আরাফ। লোকটিকে ধাক্কা মেরে দৌড়াতে থাকে। জমিনে লুটিয়ে পড়ে লোকটি উন্মাদের মতো হাসতে থাকে। চিৎকার করে বলে ওঠে, সময় শুরু হলো এখন। টিক টিক টিক। প্রাণপণে দৌড়াচ্ছে আরাফ। কখনো গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছে, কখনো লতাপাতা আগাছায় পা বেজে মুখ থুবড়ে পড়ছে জমিনে। তবুও সে থেমে নেই। জানে না কোথায় আছে, শুধু বুঝতে পারছে এটা একটা জঙ্গল। না হলে এত গাছ লতাপাতা আগাছা থাকতো না। ক্ষীণ সন্দেহ থেকে সে দৌড়াচ্ছে। রাস্তা খুঁজে পেলে জীবন বেঁচে যায়। কতক্ষণ সময় সে দৌড়েছে জানে না, হিসেব কষা হয়নি। কান খাড়া করে পরিস্থিতি বোঝার চেষ্টা করে আরাফ। কারো পায়ের শব্দ। গতিবেগে দৌড়ে এদিকেই আসছে। আরাফ দিশেহারা হয়ে যায়। চোখ থেকে অঝরে রক্ত পড়ছে। হয়তো বাঁচার আশাতে জোর করে নিজেকে শক্ত করে রেখেছে। খানিক মুহূর্ত ভাবে আরাফ। হাতড়ে দেখে জায়গাটা। ঝোপঝাড় গাছপালায় হাঁটা মুশকিল। পায়ের শব্দ নিকটে আসতেই তাক বুঝে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে সে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মুখে বাঁধন খোলার চেষ্টা করে, পারে না। ধৈর্য হারিয়ে ব্যথাতুর শব্দ করতে গিয়েও চুপ মেরে যায়। হৃদয় ভয়ের কবলে পড়ে সে কখনই মূর্ছা গেছে। বাঁচার আশা না থাকলে হয়তো শরীরটাও নেতিয়ে পড়তো। কেউ শীষ বাজাচ্ছে, বেসুরো শীষ। কয়েক পা দূরে। আরাফ বুঝতে পেরে আরেকটু গুটিয়ে নেয়। ভেসে আসে কারো হাসির শব্দ। বলছে, আরাফ বেবি, কোথায় তুমি? লুকোচুরি খেলছো কেন? দিস ইজ নট ফেয়ার ম্যান। কথা ছিল দৌড়াবে, তুমি আমার কথা রাখোনি। কেন রাখোনি? আমি খুব কষ্ট পেয়েছি। আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। ভাঙাচোরা হৃদয়টা কে জোড়া লাগাবে? কিটকিটিয়ে হেসে উঠল লোকটি। হাসির ধরনে শরীর নড়ে ওঠে। দুহাত প্রসারিত ঘুরতে থাকে। কিছুটা সময় পর আবার নাটকীয় ভঙ্গিমায় বলে ওঠে, আমার ভাঙাচোরার হৃদয়টা আর্তনাদ করে বলছে, রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই। বিষাক্ত রক্তের ছোঁয়ায় আমার হৃদয় জোড়া লেগে যাবে। মানুষ হয়ে মানুষের উপকার করা তোমার কর্তব্য আরাফ। প্লিজ কাম। নাটকীয়তা বজায় রেখে লোকটি বুকের বাম পাশে হাত রেখে বসে পড়ে। ঠিক আরাফের পাশ ঘেঁষে, শরীর ছই ছই। আরাফের মতো হাত পা জড়সড় করে শুয়ে কান বরাবর মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, আর একটু পথ গেলেই বড় রাস্তাটা পেতে। তোমার ভাগ্যের ওপর বড়ই মায়া হচ্ছে। তুমি তোমার কথা রাখোনি আরাফ, আমিও রাখতে পারছি না। গুড বাই। কথাটির সমাপ্তি ঘটার আগেই লোকটি আরাফের কণ্ঠনালী বরাবর ছুরি ঢুকিয়ে দেয়। হাত পা ছোটাছুটি করে আরাফ। লোকটি হাসতে হাসতে আরাফের ডান হাত মুচড়ে ধরে। চোখ থেকে অশ্রু বিসর্জন দিতে পারে না আরাফ। সে তো রক্ত হয়ে ঝরে পড়ছে। কিছুক্ষণ ছোটাছুটি করে চুপ হয়ে যায় আরাফ। মাটির দেহ মাটিতে কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লোকটি থেমে নেই। দুঃখ হাতে শরীরের পার্টসগুলো কাটতে থাকে। চোখে মুখে তৃপ্তি, রক্তের নেশা। পুরো শরীর যখন খণ্ড খণ্ড, মাথাটা আলাদা করে গাল চেপে ধরে। হিসিয়ে বলে ওঠে, কথা বলো, একটু কথা বলো। আগে না কত কথা বলতে, মুখ দিয়ে কত নোংরা কথা মা জাতিকে শোনাতে। এখন একটু কথা বলো, বলবে না? একটু বলো। নিচের ঠোঁট এক আঘাতে কেটে ফেলে। হাতে নিয়ে চোখ বড় বড় করে দেখে। মুখে হাসি বজায় রেখে বলল, কত সুন্দরীদের ওপর নিজের কুনজর ধরে রাখতে। চোখগুলো কই তোমার? আমার ছোট ছোট নখই তুলে নিল। নাক দিয়ে মা জাতির শরীরের ঘ্রাণ নিতে না? যত্ন নিয়ে নাকের পাটা কেটে দু টুকরো করে। হাঁটা মাঝখানে রেখে দেয়। কিছুক্ষণ দেখে ফট করে এক কান কেটে নিয়ে হেসে ওঠে বিকট শব্দে। মাথাটা হাতে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। এটা কি আরাফ? হ্যাঁ, একদমই চেনা যাচ্ছে না। ঠোঁট, নাক, চোখ, কান ছাড়া মানুষ চেনা যায়? উঠে দাঁড়ায় সে। কাটা মাথাটা চুলে হাত গুজে হাঁটতে থাকে। রক্ত গড়িয়ে পড়ে, মাটি ভিজে যায়। লোকটি বিড়বিড় করে বলে, তুই যদি আমার কলিজায় নজর না দিতি, বিশ্বাস কর, এত সুখের মৃত্যু তোর হতো না। আরও কয়েকটা দিন নিঃশ্বাস নিতে পারতি। ব্যাড লাক। শাশুড়ির ঘরে বসেছিল মনিরা। সালেহা বেগমের নাকি আজ গল্প করে রাত কাটানোর ইচ্ছে হয়েছে। মনিরাও না করেনি। দুদণ্ড বসে গল্প করার লোক বড়ই অভাব। একবার যেহেতু সুযোগ পেয়েছে, হাতছাড়া করেনি।
নানান রকম শুকনো খাবার নিয়ে বসেছে। সালেহা বেগম গল্প করছে নিজের বাপদাদার আমলের, ছোটবেলা কেমন কেটেছে, স্কুল কলেজে কটা বন্ধু ছিল সেসবই মন দিয়ে শুনছে মনিরা। এসব উদাসীন গল্পগুলো ভালো লাগছে তার। হুট করে সালেহা বেগম নিশ্চুপ হয়ে যান। চাপা শ্বাস ফেলে বলে ওঠেন, সেই সময় আমি ক্লাস 8-এ পড়ি। লাফালাফি দাপাদাপি করেই দিন কেটে যেত। সকালে উঠেই মক্তবে যাওয়া, এসে মায়ের হাতে কটা কিল খেয়ে খাওয়া দাওয়া করে ছুটতাম স্কুলে। দল বেঁধে যেতাম, গল্প করতাম, আর একজন আরেকজনের উপর হেসে ঢলে পড়তাম। গল্পগুলো কি ছিল জানো? কে কয়টা প্রস্তাব পেয়েছে, কার প্রেম কেমন চলে, কে কোথায় দেখা করতে গিয়ে বাবা মায়ের হাতে ধরা পড়েছে। কি আমাদের ছিল দিনগুলো। দীর্ঘশ্বাস আর গোপনে রইল না। প্রকাশিত হয়ে শাশুড়ির বুকের আলোড়নও টের পেল মনিরা। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল শাশুড়ির দিকে। সালেহা বেগম হঠাৎ করে মুচকি হেসে বলল, রমিজদা নামটা যেমন সুন্দর, মানুষটাও সৌন্দর্য ছিল। চোখ ধাঁধানো, গায়ের রং ফর্সা ছিল না, কুচকুচে কালো রং। অন্ধকারে মানুষ বোঝা যেত না, কিন্তু ছিল নজর কাড়া চেহারা। উঁচু নাক, বড় বড় চোখ, কালো মোটা ভ্রুযুগল, কালো কুচকুচে পুরো ঠোঁট। যখন সাদা দাঁতগুলো দেখে হাসত মনে হতো জনম ভরে শুধু দেখেই যায়। সালেহা বেগম যেন চোখের সামনে মানুষটাকে দেখে রূপের বর্ণনা দিলেন। কে হয় মানুষটা, যার শরীরের প্রতিটা ভাঁজ মনে রেখেছেন? কাছের কেউ? মনিরা ভাবনাগুলো সত্য প্রমাণ করে দিয়ে সালেহা বেগম বললেন, উঠতি বয়সে ছন্ন ছাড়া এপাড়া ওপাড়া দৌড়ে বেড়ানো রমিজদার প্রেমে পড়লাম। বয়স ছিল আমার বয়সের দ্বিগুণ। ছোটবেলা থেকেই রমিজদা বলে ডাকতাম। আমাদের বাড়ির গেটে এসে ডেকে উঠত, ও শালু আছিস নি? রমিজদা আইসে রে, আয় আয় বাইরে হ, দেখ তোর জন্য কি নিয়ে আইসি। কি সুন্দর আদরে ডাকে ডাকতো। আমি কাঁচ পড়া ফেলে দৌড়ে যেতাম আর দেখতাম বরাবরের মতো 8 আনার চকলেট নিয়ে ঘাসের উপর বসে আছে। তখন তো 8 আনার দাম অনেক। খুশিতে খিলখিল করে হেসে হাত পেতে দিতাম। বলতো মাথা টিপে দে, ঘাড় টিপে দে, পা টিপে দে, নাহলে চকলেট পাবি না। আমিও চকলেটের লোভে হাত পা টিপে দিতাম। এমন করতে করতে কখন যে কিশোরী শালু রমিজদার প্রেমে পড়লো বুঝেই উঠতে পারলাম না। শুরু হলো নতুন পাগলামি। ইনিয়ে বিনিয়ে রমিজদার সাথে কথা বলতাম, কারণ ছাড়া তার চারপাশে ঘুরতাম। পড়ায় মন ছিল না। একদিন টের পেলাম কিশোরী শালু তার রমিজদার মনেও জায়গা করতে পেরেছে। ভালোবেসে তাকিয়ে থাকতো, ঘন ঘন আমাদের বাড়িতে আসতো। আমি বুঝেও চুপ থাকতাম, তার মুখে শোনার অপেক্ষা করতাম। কিন্তু রমিজদা পাল্টে গেল। আগের মতো শালু বলে ডাকে না, আমাদের বাড়ি আসে না। আমাকে দেখেই কোথায় যে চলে যেত। সারা দুপুর অপেক্ষা করেও দেখা পেতাম না। সদ্য প্রেমে পড়া মন বিরহর ব্যথা মেনে নিতে পারিনি। এক সন্ধ্যায় থেমে গেলেন সালেহা বেগম। জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। মনিরা বিচলিত না হয়ে পানির গ্লাস এগিয়ে দিল। কৌতূহল জাগছে ভীষণ। কি এমন ঘটেছিল সেই সন্ধ্যায়? সালেহা বেগম নিশ্চুপে কিছুক্ষণ কাঁদলেন, চোখের পানি মুছে মুখে হাসি ফোটালেন। খোলা জানালা ভেদ করে অদূরের পাহাড়ে উদাসীন দৃষ্টি নিক্ষেপ করলেন। বললেন, এক সন্ধ্যায় মাকে লুকিয়ে বের হলাম বাড়ি থেকে। গ্রামের পথ ঝোপঝাড়। মনের মধ্যে ভয় থেকেই রমিজদা ঘুরছিল বেশি। কয়েকবারই পার করলে রমিজদার বাড়ি। দেখলাম কাকি অজু করছে, নামাজ পড়বে। কাকিকে না বলেই সোজা রমিজদার ঘরে ঢুকে পড়লাম। কালো কুচকুচে দেহখানা বিছানায় মিশে আছে। কতদিন পর চোখ জুড়ালো। রমিজদা তখনও বুঝতে পারিনি। মা ভেবে বলে উঠল, আম্মা আমার ভালো লাগতেছে না কিছু, একটু মাথায় হাত বুলাইয়া দিবা? লোভ সামলাতে পারিনি। গুটি গুটি পা ফেলে রমিজদার মাথার কাছে বসলাম। হাত ভীষণ কাঁপছিল, কি যে কান্না পাচ্ছিল। সাহস করে হাতটা মাথায় রাখতেই আমি চোখ দিয়ে রমিজদা বলল, বাড়ি ফিরে যা সালেহা, কেউ দেখা ফেললে তোরেই মন্দ কইব। আমার কান্নারা এবার বাঁধ ভেঙে গেল। ঝাঁপিয়ে পড়ে কাঁদলাম রমিজদার বুকে। একটুও না করেনি রমিজদা, আবার আগলেও নেয়নি। যখন কান্না ভেজা কণ্ঠে বললাম, তোমার মুখে সালেহার নামটা অপরিচিত লাগে রমিজদা, চালু বলে ডাকো না একটু, কতদিন শুনি না। আমার বুকের উচ্চাটন হয়তো রমিজদার বুকেও ছিল। সারাদিন হেসে খেলে বেড়ানো রমিজদার চোখেও সেদিন জল দেখেছিলাম আমি। প্রথম মৃত তো আমি সেদিনই হয়েছিল। মাথায় হাত রেখে রমিজদা বলল, সবার মুখে সব কিছু শোভা পায় না, তুই ফিরে যা সালেহা, আর আহিস না কোনো দিন। আমার হাতের বাঁধন আলগা হয়নি, আরও শক্ত হয়েছিল। জেদ ধরে বসে রইলাম। কাকি আমাকে দেখেই ঘরে খিল দিয়েছে।
রমিজা আমার সাথে না পেরে হার স্বীকার করে নিল। সেদিন আমাদের প্রথম কাছে আসা মানুষটা পরম যত্নে আমার কপালে, গালে, থুতনিতে, নাকে চুমু খেয়েছিল। মনিরা বেশ লজ্জা পেল। সালেহা বেগম একদম নিজের গোপন সত্যতে ঢুকে গেছেন, তাই হয়তো বুঝে উঠতে পারেননি কাকে কি বলছেন। একবার থামাতে চাইল মনিরা, আবার কি ভেবে যেন থামালো না। সালেহা বেগম আবার বললেন, রমিজা বাড়ি দিয়ে গেল। বাড়ির উঠোনে পা পড়তে আমার মাথায় খেললো আজ কি হতে পারে। আম্মা জানলে মেরেই ফেলবে। দুরু দুরু বুকে ভেতরে ঢুকতে টের পেলাম যা ভেজাল হওয়ার হয়ে গেছে। ভয়ে অন্তর মন কেঁপে উঠল। আমাকে দেখে আব্বা গর্জে উঠে বলল, এই সন্ধ্যাবেলা কোথায় গিয়েছিলি? আব্বা ছিল প্রাইমারি স্কুলের মাস্টার, তাই সব কথা শুদ্ধ করে বলতো। আমি কোনো রকম বললাম, আম্মা টনিদের বাড়ি গিয়েছিলাম। আর এমন হবে না আব্বা, কথাটাই যেন বলা ভুল হয়েছে। ইতিমধ্যে আম্মা টনিদের বাড়ি খোঁজ নিয়ে এসেছে। মিথ্যাটা শুনেই আম্মা এলোপাথারি মারতে লাগলো। আব্বা মাস্টার মানুষ, গায়ে হাত তোলে না, আবার রাগও নিয়ন্ত্রণ করতে পারছিল না, তাই বাড়ির বাইরে চলে যায়। আম্মায় বিশ্রী বিশ্রী গালি দিয়ে বলতে লাগলো, কোনখানে গেছিলি কর, নাইলে আজ তোরে মাইরেই ফেলবো। মুখ পুরি কই গিয়া মুখ পুরাইলে ক। কথাটা বলে আম্মা আমারে ঘুরে ফিরে দেখতে লাগলো। যখন খারাপ কিছু দেখলো না তখন শান্ত হলো। নরম করেই বলল, রমিজের বাড়ি গেছিলি তাই তো? রমিজরে আমি মানা করছিলাম তোর সাথে কথা না কইতে, তারপরও রমিজের সাহস হয় কী কইরা। আমার বুঝতে বাকি থাকলো না রমিজার এমন করার পিছনে আম্মা দেয়। রাগ হলো, কথা বলা বাদ দিলাম আম্মার সাথে। ঘর থেকে বের হতাম না, আব্বার সাথে কথা বলতাম না। আম্মায় কতবার যে এটা সেটা বলতে আসে সব সময় মুখ ফিরিয়ে রাখতাম। তখন তো আমি রমিজার মাঝে ছিলাম, আমার ভয় কি বুঝতে পেরেছিলাম? আমার সব কিছু বুঝে আব্বাকে বলল। আব্বা ছিল বিচক্ষণ মানুষ, বেকার অশিক্ষিত ছেলের কাছে মেয়ে বিয়ে দেবে? আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করলাম, গলায় ফাঁস দিয়েছিলামও। কাকা দেখে বাঁচিয়ে নিল। দ্বিতীয়বার ভুল আর আব্বা করলো না, রমিজার সাথেই বিয়ে ঠিক করলো। দুজনের মুখেই কি হাসি। ডানা মেরে উঠছিলাম যেন। ঠিক হলো বিয়ে সামনের সপ্তাহে হবে। শ্রাবণ মাসের শেষের দিকে আমি রমিজদার বউ হলাম। সুখের যেন সীমা নেই। একটু পর পর শুধু শালু বলে ডাক দিত। সাত পাড়ার মানুষের সামনে থাকলেও আমি দৌড়ে চলে যেতাম রমিজদার কাছে। গ্রামবাসী কত হাসাহাসি করতো। অনেকেই তো লাইলি মুচনু নামও দিয়েছিল, আবার অনেকে মুখ বেঁকাতো। রমিজার সাথে সংসারে 2 বছর কেটে গেল। বিয়ের পর রমিজদা কাঠমিস্ত্রি, কারেন্টের কাজ করে টাকা আয় করতো। আমার পড়াশোনার সব খরচ দিত আর বলতো, তুই একদিন মস্ত বড় অফিসার হয়ে বিশালে। তখন আমি সবাই রেকম, তোমাকে অফিসার আমার বউ, আমার শালু। মানুষটার কালো রঙের জাদুতে মোহিত হতাম বারবার, শুধু তাকিয়েই থাকতাম। ভালোবেসে কত সময় তো কালাচাঁদ বলেও ডাকতাম। রমিজদা নামটা শুনি কি খুশিই হতো। ম্যাট্রিক পরীক্ষার পর জানলাম আমার আর রমিজদার ভালোবাসার ফসল আসতে চলছে। রাত দিন কাজ করে টাকা জোগাড় করে 2 গ্রাম মিষ্টি বিতরণ করেছিল। যাকেই দেখতো তাকেই ডেকে বলতো, হুঁচকো তোমরা আমার শালু মা হইব আর আমি বাপ। সে কি যত্ন, মাটিতে পা পড়তে দিত না যেন। সব কাজ নিজে হাতে করত। শাশুড়ি আম্মা ছেলের সুখ বেশি দিন দেখতে পারলেন না। অতিরিক্ত খুশিতেই হয়তো পরবারে চলে গেলেন। ওই সময় মানুষটা পেটে থাকা আমাদের সন্তানের সাথে কথা বলতো। মেয়ের শখ ছিল ভীষণ, কিন্তু হলো ছেলে। বেজার হয়নি, মসজিদে টাকা দিল, ফকির খাওয়ালো। বাচ্চার বয়স যখন 1.5 বছর, রমিজদা পড়লো টাইফয়েড জ্বরে। কালো কুচকুচে আমার ভালোবাসার দেহখানা মিশে যেতে লাগলো বিছানায়। মন কু ডাকতে লাগলো বারবার। বিছানায় শুয়ে থেকেও মানুষটা বলতো, এই শালু আমার আদরের বউ, কান্তাছো কেন তুমি? আমার কিছুই হইব না, মেল্লা দিন বাঁচবো আমি তোমার লগে, পোলারে বিয়া করামো, নাতি নাতনি হইব, কত সুখ আমাদের। তুমি কান্দিলে আমার বড় দুঃখ লাগে শালু, কাইন্দো না। আমি তোমারে অনেকখানি ভালোবাসি শালু, আমার বউ। এটাই যে আমাদের শেষ কথা হবে তা কি জানতাম? জানলে আমি আমার রমিজদাকে ছেড়ে কোথাও যেতাম না। রান্নাঘর থেকে এসে দেখি আমার রমিজদা নেই, দেহটা বিছানায় পড়ে আছে অবহেলায়। কত শত অভিযোগ করলাম, কত অভিমান করলাম, আমার রমিজদা উঠল না, শালু বলে ডাকলো না। নিষ্ঠুর মানুষটা রমিজদাকে নিয়ে মাটিতে শুয়ে রাখলো আর আমাকে দিয়ে গেল অসীম বেদনা। আমার রমিজদাকে আর পেলাম না কোথাও। কান্নায় কথা বলতে পারছেন না সালেহা বেগম। মনিরা চোখের পানিও বাঁধ ভেঙেছে। সত্যিকারের ভালোবাসাগুলো এভাবেই হেরে যায়। সমাজের কাছে হেরে যায়, পরিবারের কাছে হেরে যায়, একতরফার কাছে হেরে যায়, নয়তো হেরে যায় বিধাতা নিয়মের কাছে। বিছানার চাদর খামছে কাছে সালেহা বেগম।
পুরনো ক্ষত তাজা ভালোবাসাগুলো মনের কোণে ফুলে ফেঁপে উঠেছে। গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে মনিরা বেরিয়ে আসলো ঘর থেকে। একা থাকতে দেওয়াটাই শ্রেয় মনে করলো সে। পরের ঘটনাটুকু না হয় পরেই শুনবে। তবে মনিরার মাথায় ঘুরছে অন্য বিষয়। পরে না হয় আশরাফুদ্দিনের সাথে বিয়ে হয়েছে, ছেলেটা কার কাছে আছে? আশরাফুদ্দিন কি ছেলে সহ সালেহা বেগমকে গ্রহণ করেছে? তাহলে কি আতিকুর আগের পক্ষের সন্তান, নাকি এখানেও লুকানো আছে সত্য? ভাবতে পারে না মনিরা। চোখের কোণে থাকা জলটা মুছে এগিয়ে যায় রিসর্টের সামনের দিকে। বেশ গতিতে হাওয়া বইছে, বসার জায়গা রয়েছে। কিছুক্ষণ চুপচাপ বসে রইল। হঠাৎই মনে হলো কিছুটা দূরে কোনো ছায়া হেঁটে যাচ্ছে। কৌতূহল বশত উঠে দাঁড়ালো সে। ভয় করছে। আস্তে আস্তে পা ফেলে সামনে যেতে পরিচিত দুই মুখ দেখে অবাক হলো ভীষণ। কান পাতত ফিসফিসানি কথা শোনার আশায়। গম্ভীর মুখশ্রী, তেজি দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে আহিস। এই গভীর রাতে বারবার মেসেজ করে ডেকে আনার কোনো কারণ খুঁজে পাচ্ছে না সে। নাদিয়া সেই কখন থেকে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে, আর চোখে তাকে দেখছেও। আরামের ঘুম বাদ দিয়ে এমন তামাশা বরাবরের মতোই অপছন্দ আহিসের। দাঁতে দাঁত চেপে বলল, ডেকেছো কেন? এই রাতের বেলা তোমার কি প্রয়োজন পড়ল? মদের খোঁজ করছো নাকি? তুমি ভালো করেই জানো আমি মদ টদ খাই না। নাদিয়া চোখ ছোট ছোট হয়ে এলো। এই লোক তার মদ নিয়ে পড়েছে কেন? নিজেও ফিসফিস করে বলল, আমার ব্যাগে এখনো 11 বোতল মদ পড়ে আছে, ডেকেছি অন্য কারণে। কথাটা বলেই নাদিয়া আবার পায়চারি করা শুরু করলো। ভীষণ বিরক্ত হলো সে। হুট করে নাদিয়া চেঁচিয়ে বলে উঠল, তোমার সাথে আমার তুইয়ের সম্পর্ক? তুমি আমাকে সবার সামনে তুই ডাকলে কেন? তো তোমার সাথে আমার কোন রসের সম্পর্ক? সবার সামনে তোলা তোলা করতে হবে? দেখো নাদিয়া, আমি এখানে এনজয় করতে এসেছি। নিজের বোকামো দিয়ে আমার মেজাজ খারাপ করো না তো। তোমার জন্যই মঙ্গলজনক হবে সেটা। অপমানিত হলেও গায়ে মাখল না নাদিয়া। আহিসের কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলল, তুমি আমার সাথে এমন কেন করছো আইস? আমার মনের কথা সত্যিই কি বুঝতে পারো না? আহিসের রাগ যেন চরমে পৌঁছে গেল। হাতের উপর হাত রাখার জন্য বাড়ানো হাতটা চেপে ধরে বলল, তোমার সাহস অতিরিক্ত বেড়েছে। ভুলে যেও না, তোমার আর আমার সম্পর্কটা জাস্ট এ ডিল। তুমি আমাকে সাহায্য করেছো, বিনিময়ে আমি তোমাকে মাহমুদ সাম্রাজ্য দেব। এর থেকে বেশি এগোতে যেও না। তোমার নিঃশ্বাস আটকে দিতে আমার এই বলিষ্ঠ হাতই যথেষ্ট। ভয় পেল না নাদিয়া। রাগ তারও হচ্ছে। আহিসের হাতের বাঁধন থেকে হাত ছাড়িয়ে কটমট দৃষ্টি ফেলে বলল, আমাকে ভয় দেখিও না। সম্পদের পরও আমি করি না। তোমাকে সাহায্য করতে চাওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল আমি তোমাকে ভালোবাসি আহিস। ইয়েস, আই লাভ ইউ ভেরি মাচ। তোমার কাছাকাছি থাকতে, তোমার সাথে কথা বলতে আমি তোমার সাথে যুক্ত হয়েছি। এর বাইরে কিছু না। মাহমুদ সাম্রাজ্যের একাংশ আমার, ভুলে যেও না। আহিসের রাগ নিভে এলো। শান্ত দৃষ্টি ফেলে নাদিয়ার চোখের দিকে তাকালো। সময় চলে গেল কিছু মুহূর্ত। না, ভালোবাসা, মায়া, অপেক্ষা ছাড়া ওই চোখে কোনো ছল সে দেখতে পাচ্ছে না। সে আগেই কিছুটা টের পেয়েছিল। এখন মনে হচ্ছে মেয়েটাকে সাথে নেওয়া ভুল হয়েছে। আহিসকে চুপ থাকতে দেখে নাদিয়া আবার বলল, তোমার যেমন রক্তে নেশা, আমার তেমন তোমার নেশা। মদকে আমি ছুঁড়ে ফেলতে পারি কয়েক সেকেন্ডেই, তোমাকে ছাড়তে পারিনি। গত 3টা বছর ধরে ভালোবেসে যাচ্ছি। বিনিময়ে কষ্ট, যন্ত্রণা ছাড়া কিছুই পাইনি। কিছুই না। মস্তিষ্কে মদ ঢালো, পিনিক ছেড়ে যাবে। আজ থেকে আমার আর তোমার পথ আলাদা, সম্পূর্ণ আলাদা। তোমার সাহায্য আমার লাগবে না, বুঝছো? তুমি আমার বুকের ক্ষত আবার তাজা করে দিলে। ফল ভুগতে হবে তোমাকেই। হনহন করে রিসর্টে ঢুকে পড়ে আহিস। নাদিয়া বসে পড়ে মাটিতে, চুল খামচে ধরে মৃদু চিৎকার করে কেঁদে ওঠে। শরীর দুলে কান্না ছড়কে। এসবের কোনো কিছুই মনিরার কানে পৌঁছায় না। এতটাই ধীরে কথা বলছিল দুজন, ঝোপের আড়ালে দাঁড়িয়ে মনিরা শুনতে পায় না। তবে নাদিয়ার রিয়াকশন দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছে সে। এত সব না ভেবে নিজেও রিসর্টের দিকে হাঁটা ধরল। ত্রিকোণ রিয়াকশনের কাহিনী দেখে ফিক করে হেসে উঠল মীরা। এতক্ষণ নিজ ঘরের জানালা দিয়ে সবই পুঙ্খানুপুঙ্খ দেখছিল সে। নাদিয়ার কান্না দেখে তার হাসি কেমন চওড়া হলো। ফোন বের করে ফোন লাগালো চেনা পরিচিত এক নাম্বারে। প্রথমবারই রিসিভ হলো। হয়তো ফোন হাতে নিয়ে বসেছিল। মীরা মৃদু চেঁচিয়ে বলে উঠল, হেই বিরাদিল, এখনো জেগে আছেন যে? ভ্রু কুচকে নাম্বারটা আবার পরখ করলো আদিল। বাবার ফোনের জন্য অপেক্ষা করছিল সে। রং নম্বর দেখে বাবা ভেবেই রিসিভ করেছিল। এখন মনে হচ্ছে ভুল করেছে। বিরক্তিমাখা কণ্ঠে বলল, হোয়াট ইজ মেরা দিল? আদিল দিল? আপনি তো আমার দিল। অবশ্যই আমি মেরা দিল বলবো, অন্যরা মীরা দিল বলবে। সিম্পল। বিষয়টা বুঝতে এত সময় লাগে আপনার?
আপনাকে বেশ চালাক ভেবেছিলাম আমি মিস্টার আদিল মাহমুদ। বলেই হেসে উঠল মীরা। আদিল কিছুক্ষণ চুপ থেকে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। রাগ কমে এলে মুচকি হেসে বলল, মীরার একার কেটে দিলে মরা। এমনও তো হতে পারে আদি মরা। আদিল আপনার জন্য মৃত। আবার এমনও হতে পারে আপনি আদিলের জন্য মরা, আই মিন মৃত। হতে পারে না মিস মীরা? তবে আপনার সারনেম কোথায়? হুশ করে নিঃশ্বাস ছাড়ল মীরা। অপর পাশে আদিল কিটকিট করে হাসছে। শরীর জ্বলছে মীরার। দাঁতে দাঁত চেপে বলল, অবশ্যই হতে পারে, আপনার জন্য আমি মরতেও পারি। এমনও হতে পারে মীরা আদিল মরা দিল, আপনার মৃত দিল আমার রঙিন ভালোবাসা দিয়ে তাজা করে তুলব। স্যার নেম হবে তো মিসেস মীরা মাহমুদ। সুন্দর না? বাবার ফোন আসছে। সময় নেই বলে আদিল চুপ মেরে যায়। তর্কহীন বলে ওঠে, সুন্দর অসুন্দর উত্তর পরে পাবেন, অপেক্ষা শুধু। সাথে সাথেই কল কেটে দেয়। যা বলতে ফোন দিয়েছিল তা না বলতে পেরে রাগ হয় মীরার। বিড়বিড় করে রাগ প্রকাশ করতে করতে ঘরে চলে যায়। মীরার ফোন কেটে আদিল বাবাকে কল ব্যাক করে। রিসিভ করে অনল মাহমুদ রাগে কণ্ঠে বলে ওঠেন, এত রাতে ফোন বিছি? এই সময় আমি ফোন দেওয়ার কথা ছিল, তারপরে অন্য কারোর সাথে কথা বলছো কি করে? বাবার কথা শুনতেও যেন বিরক্ত লাগছে আদিলের। তবুও শান্ত স্বরে বলল, ক্ষমা করবেন আব্বু, পার্সোনাল ইস্যু। আপনি বলুন কি বলবেন, বের হব আমি। রাগ হজম করে নেন অনল মাহমুদ। উপযুক্ত সময় এখন নয়। শান্ত স্বরে বলেন, অবশ্যই, একদম কনফার্ম করে তারপর ফিরবে। সে হোক 1 মাস দেরি, সাবধানে। হ্যাঁ কিছু না বলতেই অনল মাহমুদ ফোন কেটে দেন। আদিল কিছুটা মনক্ষুণ্ণ হয়। আমলে না নিয়ে প্যাকিং করে লাগেজ নিয়ে হাঁটা ধরে বাইরে। যেতে সময় লাগবে অনেকটা। বারবার বন্ধ দরজায় টোকা পড়ায় ঘুম ভেঙে যায় আফিফের। গভীর রাত। কে এলো? ঘুম ঘুম চোখে দরজা খুলতেই একজন মেয়েকে ফোন হাতে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে ভাঁজ পড়ে তার। ঘুমের রেশ কেটে গেছে। গম্ভীরতা বজায় রেখে বলে ওঠে,